গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ একটি মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস। আপকামিং সমস্ত পরীক্ষার জন্য এটা কিন্তু হেল্প করবে তোমাদের। তো এটা আমরা শুরু করেছি, কয়েকটি ক্লাস হয়েছে, আজকে চতুর্থ ক্লাস। তো আপকামিং সমস্ত পরীক্ষায় তোমাদের এটা কাজে লাগবে। তো আমাদের ফ্রি ক্লাস যেগুলো করানো হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রামে, তোমরা ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন পেয়ে যাবে যথাসময়ে। এবং আমাদের যে সমস্ত কোর্স আমরা করাচ্ছি TWS একাডেমি অ্যাপে কিন্তু করানো হচ্ছে, এবং এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। অ্যাপের মধ্যে পেড কোর্স অপশনে গেলে আমাদের যে সমস্ত নতুন ব্যাচ শুরু হচ্ছে অবশ্যই তোমরা দেখতে পাবে। তার মধ্যে আমাদের WBPর জন্য একটা একদম নতুন ব্যাচ শুরু হচ্ছে 1 জুন থেকে। 5 মাসের একটি ব্যাচ, সম্পূর্ণ লাইভ ব্যাচ, এবং 15 মাস এই ব্যাচের তোমরা ভ্যালিডিটি পাচ্ছ। 11 জন টিচার এখানে তোমাদের ক্লাস নেবে, এবং তার মধ্যে সমস্ত সাবজেক্ট ভিত্তিক এবং চ্যাপ্টার ভিত্তিক ক্লাস এখানে করানো হবে। PDF নোট সব রকম ব্যবস্থা কিন্তু থাকছে। এবং গ্রাম পঞ্চায়েতের একটি ব্যাচ আমরা শুরু করছি 1 জুন থেকে, পঞ্চায়েত পরীক্ষার জন্য দুর্দান্ত একটি ব্যাচ হতে চলেছে। এছাড়া আমাদের আরো অনেক ব্যাচ আমরা করাচ্ছি, যেমন কম্বাইন্ড ব্যাচ, রিলের ব্যাচ, মিসলেনিয়াসের ব্যাচ, আপার প্রাইমারি, NM GNM WBPর এটা আগের ব্যাচ, যদিও তোমরা নতুন ব্যাচটা নেবে যারা WBP অ্যাসপিরেন্ট আছো। তো আমরা শুরু করব আজকের MCQ প্র্যাকটিস। প্রত্যেকে যারা কানেক্ট আছো, কোশ্চেন নাম্বার 1, সম্প্রতি কোন দেশ 2026 টি20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে? ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত নাকি পাকিস্তান? উত্তর কি হবে? টি20 ওয়ার্ল্ড কাপ এবার হয়েছে, তো এটা কিছু না বললে বুঝতে হবে মেন টি20 ওয়ার্ল্ড কাপ। তো এখানে আমরা দেখব যে হোস্ট কান্ট্রি, আয়োজক দেশ কি ছিল? ভারত ছিল এবং শ্রীলঙ্কা ছিল। ভারত এবং শ্রীলঙ্কা এই দুটো দেশ ছিল আয়োজক দেশ, এবং ভারত চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ডকে হারিয়ে। ভারত এই নিয়ে টোটাল 3 বার টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু চ্যাম্পিয়ন হলো, 2007 সাল, 2024 এবং 2026-এ। তবে টি20 ওয়ার্ল্ড কাপ ভারত কতবার জিতেছে? 2007 একেবারে প্রথম টি20 ওয়ার্ল্ড কাপ। 2007-এর পরে দীর্ঘ বেশ ওয়েট করতে হয়েছে আমাদের, 2024-এ এসে আমরা পেয়েছি, এবং 2026-এ পরপর দুটো বার কিন্তু ভারত চ্যাম্পিয়ন হলো। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 2, বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা তারা কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ নাকি ভিল বিদ্রোহ? তো ভারতে ব্রিটিশ শাসনের আমলে বহু বিদ্রোহ হয়েছে। ভারতীয়দের বিভিন্ন সম্প্রদায়ের উপর বিভিন্ন সময় তারা অত্যাচার করেছে, শোষণ করেছে, নিপীড়ন করেছে, হত্যা করেছে, এবং তার প্রতিবাদে বহু বিদ্রোহ ঘটেছে। তার মধ্যে আমরা জানি মুন্ডা বিদ্রোহ বিরসা মুন্ডার নেতৃত্বে হয়, কোল বিদ্রোহ বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন। সাঁওতাল বিদ্রোহ হয়েছে 1855 সালে, সিধু কানহু, তাই তো। তো এই যে বুদ্ধ ভগত, জোয়া ভগতের যে কোল বিদ্রোহ মোটামুটি 1832 এই সাল নাগাদ কিন্তু হয়েছে। কোশ্চেন নাম্বার 3-তে আসবো, বলছে যে মোট জাতীয় উৎপাদন বলতে কি বোঝায়? ন্যাশনাল ইনকাম বা উৎপাদন বলতে আমরা কি বুঝি? মোট আভ্যন্তরীণ উৎপাদনের সঙ্গে মোট বৈদেশিক উপার্জন, নাকি আভ্যন্তরীণ উৎপাদন মাইনাস নিট বৈদেশিক উপার্জন, মোট আভ্যন্তরীণ উৎপাদন গুণ তোমার নিট বৈদেশিক, নাকি যোগ করতে হবে উৎপাদনের সময়কালের অপচয়? তো এখানে মোট জাতীয় উৎপাদন বলতে গেলে আমরা কি আয় করছি সেটা হচ্ছে আভ্যন্তরীণ উৎপাদন করছি কতটা, এবং বাইরে থেকে কতটা আমরা বাণিজ্য করে নিয়ে আসছি, নিট বৈদেশিক উপার্জন। এই দুটোকে আমরা যোগ করলে পাবো মোট জাতীয় উৎপাদন। কোশ্চেন নাম্বার 4, ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? ইউপিএসসির ফুল ফর্ম কি? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে,
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, কেন্দ্রীয় লোক সেবা আয়োগ। তো ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কি আছেন? ডক্টর মনোজ সোনি, বীরেন সিং প্রীতি সুদান নাকি ডক্টর অজয় কুমার? সঠিক উত্তর কি করবে এখানে? ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান হচ্ছেন ডক্টর অজয় কুমার। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। কারেন্ট টপিকের মধ্যে এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপকামিং সব পরীক্ষার জন্য। কোশ্চেন নাম্বার 5, বর্তমান আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে আছেন? প্রধান বিচারপতির নাম কি আছেন? বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? কোশ্চেন নাম্বার 5, অপশনে ডি ওয়াই চন্দ্রচূড়, অপশন বি বলছে বি আর গাভাই, অপশন সি সূর্যকান্ত, অপশন ডি সঞ্জীব খান্না। তাহলে সঠিক উত্তর এখানে কি করবে? বর্তমান ভারতের চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হচ্ছে জাস্টিস সূর্যকান্ত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তিনি হচ্ছেন 53তম চিফ জাস্টিস ভারতবর্ষের, 53তম প্রধান বিচারপতি। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 6, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটা ভৌত পরিবর্তন? ভৌত পরিবর্তন, দেখো বিক্রিয়া করার পরে আমরা দুটো জিনিস দেখতে পাই। তো ধরো লোহায় মরিচা পড়লো, আমরা পরিবর্তন দু রকম পাই, একটা রাসায়নিক আর একটা ভৌত। ভৌত পরিবর্তন মানে জল ধরো ফুটলো, বাষ্প হলো, সেই জল বাষ্পটাকে তুমি যদি ঠান্ডা করো সেটাকে আবার জলে ফিরিয়ে আনা সম্ভব, অর্থাৎ পরিবর্তনটাকে আবার রিভার্স করা যেতে পারে। কিন্তু রাসায়নিক পরিবর্তন হলে সেটাকে আর রিভার্স করানো যাবে না। একটা তোমার কাঠ পুড়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল, সেই ছাই থেকে আবার কাঠে ফিরিয়ে আনা সম্ভব নয়, ওটা হবে রাসায়নিক পরিবর্তন। যেমন ম্যাগনেসিয়ামের দহন, রাসায়নিক পরিবর্তন। দাবানল, একটা বন জঙ্গল যদি পুড়ে যায় সেটা আবার সেই জীবন্ত গাছে ফিরে আসবে না। প্লাটিনাম তারের দহনটা, এটা বলা হচ্ছে ভৌত পরিবর্তন। লোহায় মরিচা পড়া, এটা রাসায়নিক পরিবর্তন। কোশ্চেন নাম্বার 7, sp3 হাইব্রিড অরবিটাল এর বন্ধন কোণ কত? দেখো এটা আমরা পাবো রাসায়নিক বন্ধন চ্যাপ্টার। রাসায়নিক বন্ধন চ্যাপ্টার তোমরা কেমিস্ট্রিতে পাবে। বিভিন্ন রাসায়নিক বন্ধনটা দু রকম হয়, একটা সমযোজী বন্ধন আর একটা তড়িৎযোজী বন্ধন। আর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, আর একটা হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। তো ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে আমরা যদি দেখি, যখন হয় ধরো CH4 মিথেন, কার্বনের 4টে হাত, ধরো চারদিকে 4টে হাইড্রোজেন, এবং কোনটা sp2 হয়, কোনটা sp3 হবে। sp হতে পারে বন্ধন কোণ, সেই বন্ধন কোণের মান যদি আমরা দেখি, এটা sp3 হলে 109.5 ডিগ্রি কোণটা হয়। যাই হোক, তো এখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের কোণটা কত, এই রকমের কোণ আমাদের বার করতে হয়। কি বন্ধনে যুক্ত হয়েছে এবং সেই বন্ধন কোণটা কত, কি গেটআপে আছে, রাসায়নিক যে স্ট্রাকচারটা কেমন সেটা দেখলে এটা বোঝা যায়। এর একটা ফর্মুলা আছে। যাই হোক, sp বন্ড যদি হয় সিঙ্গেল বন্ড 180, sp বন্ড হলে 180 ডিগ্রি কোণ হয়, sp2 হলে 120 ডিগ্রি কোণ হয়, আর sp3 হলে 109.5 ডিগ্রি কোণ হয়। তোমরা শুধু এটা মনে রাখো। কোশ্চেন নাম্বার 8, PSLV এর ফুল ফর্ম কি? PSLV এর পুরো অর্থ কি? কোশ্চেন নাম্বার 8, পাবলিক সোলার লঞ্চ ভেহিকল, পার্মানেন্ট সোলার লঞ্চ ভেহিকল, প্রাইমারি সোর্সেস অফ লেটেন্সি ভেরিয়েন্স, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। PSLV চন্দ্রযান, সূর্যযান, যাই হোক এই ধরনের আমরা যে বলে থাকি না, তো সেটা হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 9, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন কার্যকর হয় কত সালে? পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট কার্যকরী হয় কত সালে? আমরা পঞ্চায়েত রাজ নিয়ে একটা ক্লাস করেছিলাম গত সপ্তাহে, তোমরা দেখবে TW স্মার্ট চ্যানেলে আছে ক্লাসটি, পঞ্চায়েত রিলেটেড ক্লাস। তো পঞ্চায়েত আইন এটা কার্যকর হয়েছে কোন সালে? পশ্চিমবঙ্গে আমাদের বলতে হবে। কার্যকর হয়েছিল 1973 সালে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973। এবং পঞ্চায়েত রাজ ব্যবস্থা এটা সাংবিধানিক মর্যাদা পেয়েছে 1992 সালে।
সেটা আলাদা প্রসঙ্গ। কোশ্চেন নাম্বার 10 আসবো, অতীশ দীপঙ্কর তার আসল নাম কি? অতীশ দীপঙ্কর যাকে বলা হয় দ্বিতীয় গৌতম বুদ্ধ, বৌদ্ধ পণ্ডিত ছিলেন। তো তার প্রকৃত নাম কি? দয়ারাম বিদ্যাধর, আদিনাথ চন্দ্রগর্ভ, ব্রহ্মানন্দ কিশোর, বুদ্রনাথ শ্রীবাস্তব। সঠিক উত্তর এখানে কি করবে? প্রত্যেকে যারা ক্লাসে আছো বলো। কোশ্চেন নাম্বার 10 বলছে অতীশ দীপঙ্কর তার আসল নাম হচ্ছে আদিনাথ চন্দ্রগর্ভ। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন কে? স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারত মিশন বা স্বচ্ছ ভারত অভিযান এটিকে শুরু করেছেন? কোশ্চেন নাম্বার 11 অপশন এ বলছে ডক্টর মনমোহন সিং, অপশন বি নরেন্দ্র মোদী, অপশন সি অটল বিহারী বাজপেয়ী, অপশন ডি রাজীব গান্ধী। স্বচ্ছ ভারত অভিযান এটি কে চালু করেছেন? এই প্রকল্প এটা মূলত যে ক্লিনিং করার উদ্দেশ্যে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে পরিবেশটাকে এই একটা প্রকল্প নেওয়া হয় যার নাম স্বচ্ছ ভারত অভিযান। নরেন্দ্র মোদী তিনি এটা চালু করেছেন এবং এটা চালু করেছেন 2 অক্টোবর 2014 সালে গান্ধীজির জন্ম জয়ন্তীতে। 2 অক্টোবর 2014। কোশ্চেন নাম্বার 12 বলছে নিচের কোন গ্যাসে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হবে? নিচের কোন গ্যাসে শব্দের গতিবেগ সর্বোচ্চ? এই কোশ্চেনটা তোমাকে করতে গেলে শব্দর গতিবেগ বিষয়টা নিয়ে একটু পড়তে হবে। শব্দের গতিবেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম হয়। আমরা জানি কঠিন মাধ্যমে সব থেকে বেশি, তারপর তরল, তারপর গ্যাস। কঠিনে সব থেকে বেশি, তারপর তরল, তারপর গ্যাস। কিন্তু এখানে বলেছে কোন গ্যাসে সব থেকে বেশি? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, প্রত্যেকটা হচ্ছে গ্যাস। এখানে একটা ফর্মুলা আছে, গ্যাসের ঘনত্বর সঙ্গে এটা রিলেটেড। ঘনত্ব যত কম হবে বা গ্যাস যত হালকা হবে সেই গ্যাসে শব্দ দ্রুত যাবে, অর্থাৎ গ্যাস যেটা সব থেকে হালকা গ্যাস সেই গ্যাসে শব্দের বেগটা বেশি হবে। সহজভাবে তোমরা এটা মনে রাখতে পারো। ওকে, তো এটা যদি আমরা দেখি সব থেকে হালকা গ্যাস আমরা কি করি, কি জানি? হাইড্রোজেন গ্যাস সব থেকে হালকা গ্যাস যেটা, সেই গ্যাসে শব্দের বেগটা বেশি হবে। তাহলে হাইড্রোজেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে। হাইড্রোজেন গ্যাসে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হবে। কোশ্চেন নাম্বার 13, ইটাইটাই রোগ প্রথম কোন দেশে দেখা যায়? কোশ্চেন নাম্বার 13, ইটাইটাই রোগটা কি জন্য হয়? কোন ধাতব দূষণে ইটাইটাই রোগ হয়? তো একটা ধাতুর নাম আছে ক্যাডমিয়াম, যেটাকে আমরা বলি সিডি। এই ক্যাডমিয়াম ধাতব দূষণে আমরা দেখব ইটাইটাই রোগ হয়। ক্যাডমিয়াম দূষণে যে রোগ হয় সেটার নাম কিন্তু ইটাইটাই। এটা জাপানে প্রথম দেখা যায় এই রোগটি, জাপানে। অপশন বি সঠিক উত্তর হবে। পারদ দূষণে মিনামাটা রোগ হয়, সেটাও কিন্তু জাপানে প্রথম দেখা যায়। কোশ্চেন নাম্বার 14, রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে আছেন? আরবিআই এর বর্তমান গভর্নর কে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শক্তিকান্ত দাস, রঘুরাম রাজন, সঞ্জয় মালহোত্রা, সঞ্জীব খান্না। তো এখানে সঠিক উত্তর কি হবে? আরবিআই এর বর্তমান গভর্নর কে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর বর্তমান গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তিনি হচ্ছেন বর্তমান তিনি 26তম রিজার্ভ ব্যাংকের গভর্নর। শক্তিকান্ত দাস এর আগে ছিলেন, তিনি ছিলেন 25তম গভর্নর। কোশ্চেন নাম্বার 15, নিম্নলিখিত কোনটি তড়িতের মধ্যম পরিবাহী? তড়িতের মধ্যম পরিবাহী কোনটি? কাঁচ, হীরক, গ্রাফাইট, সিলিকা। তো তড়িৎ যে ধাতু বা যে বস্তু দিয়ে, যে পদার্থ দিয়ে ভালো প্রবাহিত হয় সেটাকে আমরা তড়িতের সুপরিবাহী বলি, আর যেটা দিয়ে প্রবাহিত হয় না, পাস করে না, কুপরিবাহী বলি। আর কিছু আছে মাঝামাঝি, অর্ধপরিবাহী, সেটা একটা আলাদা বিষয়। এটা হচ্ছে একটা মধ্যম পরিবাহী, অর্ধপরিবাহী নয়। মানে মোটামুটি তড়িৎ পরিবহন করা হচ্ছে গ্রাফাইট, যেটা কার্বনের একটি রূপভেদ। আমরা জানি যে উড পেন্সিলের যে শীষ থাকে সেগুলোতে গ্রাফাইট ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 16 বলছে আন্তর্জাতিক পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়? আন্তর্জাতিক পরিবেশ দিবস, ইন্টারন্যাশনাল বা
ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর কি হবে এখানে? 21শে জুন, 7ই এপ্রিল, 22শে এপ্রিল, 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস এটি পালিত হয় কোন তারিখে? 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে। বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল, 22শে এপ্রিল আর্থ ডে, 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, 21শে জুন সম্ভবত যোগ দিবস, বিশ্ব যোগা দিবস। কোশ্চেন নাম্বার 17 বলছে ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তারের উপাদান কি কি থাকে? ফিউজ আমরা ব্যবহার করি বিদ্যুৎ প্রবাহে কোনো রকম যদি সমস্যা হয়, যাতে করে কোনো দুর্ঘটনা না হয়, দুর্ঘটনা এড়ানোর জন্যই আমরা ফিউজ তার ব্যবহার করি। বর্তমানে আরো অনেক আধুনিক বিষয় বেরিয়েছে, এমসিবি বেরিয়েছে, কোথাও যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু অফ হয়ে যায় অটোমেটিক। ফিউজ তারের উপাদানটা কি কি থাকে? ফিউজ তার যার বৈশিষ্ট্য কি হয়? এর গলনাঙ্কটা খুব কম করা হয় যাতে সহজে গলে যায় কোনো সমস্যা হলে, আর রোধটাকে বাড়ানো থাকে। রোধ বেশি হলে তাপ বেশি হবে, সহজে গলে যাবে, ঠিক আছে, এবং তারটা কেটে যাবে। তো ফিউজ তার এটা টিন এবং সীসা দিয়ে তৈরি হয়। অপশনে টিন এবং সীসা, এসএন এবং পিবি, এই সংকর ধাতু দিয়ে তৈরি হয়, এই দুটো দিয়ে তৈরি হয়, টিন এবং সীসা দিয়ে। কোশ্চেন নাম্বার 18তে আসবো, চোখের রেটিনার যে অংশে বলতে হবে অপটিক স্নায়ু যুক্ত থাকে তাকে আমরা কি বলি? সেটাকে কি বলা হয় স্থানটাকে? অর্থাৎ রেটিনা যেখানে প্রতিবিম্ব গঠিত হয়, অপটিক স্নায়ু যেটা একটা আমাদের করোটি স্নায়ুর একটা স্নায়ু, অপটিক স্নায়ু, যেটার সঙ্গে আমাদের সংযোগ হয় এবং আমরা অনুভূতিটাকে বুঝতে পারি। চোখের রেটিনায় যে অংশে, রেটিনার যে অংশে অপটিক স্নায়ু যুক্ত হয় সেই স্থানটার নাম হচ্ছে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু, অন্ধবিন্দু বলা হয়। কোশ্চেন নাম্বার 19 বলছে SGSY প্রকল্পের পূর্ণরূপ কি? SGSY এর ফুল ফর্ম কি হবে? স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, অপশন বি স্বর্ণ জয়ন্তী গ্রাম সার্ভিস যোজনা, স্টেট গ্রাম স্কিম যোজনা, নান অফ দিস। তো এখানে সঠিক উত্তর আমরা কি করব বলো? SGSY এই প্রকল্পের ফুল ফর্ম হচ্ছে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। তো এই প্রশ্নটা আমরা যদি দেখি, SGSY এর নাম চেঞ্জ হয়েছে, এটা কবে শুরু হয় যদি আমরা বলি, এই যে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা এটা শুরু হয় 1999 সালে 1 এপ্রিল, এটা প্রথম চালু হয় এবং এই যোজনার নাম পরিবর্তন হয়েছে। আমরা যদি দেখি স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, এটা রিস্ট্রাক্টেড অ্যান্ড রিনেমড অ্যাজ ন্যাশনাল রুরাল লাইভহুড মিশন, NRLM হয়েছে 2011-তে এবং 2016-তে গিয়ে এটা এটার নাম হয়ে গেছে, রিনেম করা হয়েছে দীনদয়াল অন্তোদয় যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। অর্থাৎ এটার নাম NRLM এর আগে আরো 3টে কথা যুক্ত হয়েছে, দীনদয়াল অন্তোদয় যোজনা DAY NRLM হয়েছে। তাহলে এই নামটা চেঞ্জ হয়ে এখন এটা হচ্ছে DNRLM, এই নামটা কিন্তু হয়েছে, প্রত্যেকে একটু খেয়াল করবে। তাহলে এই স্বর্ণ জয়ন্তী গ্রাম রোজগার যোজনা চালু হয়েছে 1 এপ্রিল 1999 সালে, এটা পরবর্তীকালে 2বার নাম চেঞ্জ হয়েছে। কোশ্চেন নাম্বার 20, ISL 2026 চ্যাম্পিয়ন হয়েছে নিম্নের কোন দল? ISL প্রতিযোগিতা কিন্তু এবার খুবই জমজমাট হয়েছে, প্রথমে হচ্ছিল না, স্পন্সর পাচ্ছিল না, যাই হোক বেশ কিছু সমস্যা ছিল, তারপরে খেলাটা কমিয়ে অর্ধেক করা হয়েছে এবং এবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? প্রথম পেল ইস্ট বেঙ্গল FC। পয়েন্ট টেবিলে দেখা যাবে যে পয়েন্ট সবার সমান, ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমান হয়েছে, সবার নয়, দুটো টিমের, এবং সেখানে গোল ডিফারেন্সের জন্য ইস্ট বেঙ্গল কিন্তু এবার চ্যাম্পিয়ন হলো। প্রথমবার 22 বছর পরে তারা ভারত সেরার মর্যাদা পেল। 2026 সাল ইস্ট বেঙ্গল FC এখানে চ্যাম্পিয়ন হলো। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোশ্চেন আচ্ছা, প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে বা শুরু হচ্ছে সেইগুলো নিয়ে আমরা কথা বলেছি প্রথমে, আমি আর নতুন কথা বলছি না, একদম নতুন ব্যাচ
1 জুন থেকে শুরু হচ্ছে ডাব্লিউবিপির জন্য এবং পঞ্চায়েতের জন্য এই ব্যাচটা শুরু হচ্ছে। কোশ্চেন নাম্বার 21, দেখো খেলাধুলো রিলেটেড বেশ কিছু প্রশ্ন পরীক্ষা দিয়ে থাকে। নিউ একটা প্রশ্ন, একদম কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো, কারেন্ট টপিক, খেলাধুলো রিলেটেড। উয়েফা ইউরোপা লিগ 2026, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এখনো হয়নি, ইউরোপা লিগ হয়ে গেছে। এখানে কোন দল জয়লাভ করলো, কোন ক্লাব জিতেছে 2026 ইউরোপা লিগ? ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি। তো এখানে নামগুলো সবই ইংলিশ ক্লাবের নাম পাচ্ছ, যদিও অ্যাস্টন ভিলা এই টিমটা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এবার। এটা ইংল্যান্ডেরই একটি ক্লাব। উয়েফা ইউরোপা লিগ চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী লিগ বলতে পারো। কোশ্চেন নাম্বার 22 আসবো। নিউমোনিয়া এটি নিম্নের কি ঘটিত রোগ? ভাইরাস, ব্যাকটেরিয়া, আদ্য প্রাণী নাকি কোনোটি নয়? নিউমোনিয়া রোগ এটা কি ঘটিত রোগ? ডিপ্লোককাস নিউমোনি এটি একটি ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিউমোনিয়া। ভারতবর্ষে কোন অভাবজনিত রোগ সবচেয়ে বেশি দেখা যায়? ভারতে বিভিন্ন ধরনের রোগ আছে এবং সব থেকে বেশি যে রোগগুলো হয় সেগুলো কি কি? অপশনে প্রোটিনের ঘাটতিজনিত রোগ, লৌহ অভাবজনিত, আয়রন ডেফিসিয়েন্সি অর্থাৎ রক্তাল্পতা জাতীয় রোগ, ভিটামিন এ অভাবজনিত নাকি সবগুলো? ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা হয়, জিরাপথ্যালমিয়া হয়, তো আরো বেশ কিছু সমস্যা কিন্তু হতে পারে। ভারতবর্ষে এখানে আমরা সবগুলো বলতে পারি। প্রোটিনের ঘাটতিজনিত কোয়াশিকর, ম্যারাসমাস এই রোগগুলো হয়, ঠিক আছে? সব রকম এই রোগগুলো সব থেকে বেশি দেখা যায়। কোশ্চেন নাম্বার 24, ভিটামিন বি2, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লেভিন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আসবো। তার আগে অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি, পাইরিডক্সিন মানে হচ্ছে ভিটামিন বি6, আর এটা ভিটামিন বি2। 2026 সালে আমাদের এই বছরই আছে, নেক্সট জুন মাসের 11 তারিখ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। জুন 11 তারিখ স্টার্ট হচ্ছে ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ। দীর্ঘ 4 বছর পর পর হয়, আমরা জানি 2022 সালে লাস্ট হয়েছিল, সেখানে আর্জেন্টিনা জয়লাভ করেছিল। এবার 2026 বলো কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই বিশ্বকাপ? 3টে দেশ এখানে আয়োজক দেশ। কাতারে হয়েছিল 2022 সালে, এটাও আমাদের নলেজে রাখতে হবে। 2022 সালে হয়েছিল কাতারে। ইউএসএ, মেক্সিকো, কানাডা এই 3টে দেশে এবার বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে চলেছে আগামী মাসেই। আজকে প্রায় শেষের দিকে মাসটা, আমরা মে মাসের প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। জুন মাসের 11 তারিখ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল 2026-এ। ইউএসএ, মেক্সিকো, কানাডা এখানে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এবার বিশ্বকাপ। 2030 সালে বিশ্বকাপ কোথায় হবে জানা আছে তোমাদের? 2026-এর পরে 2030 সাল 6টা দেশে হবে, উরুগুয়ে, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, এদিকে পর্তুগাল, স্পেন এবং মরক্কো। 3টে কন্টিনেন্ট অর্থাৎ 3টে মহাদেশ, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, 3টে মহাদেশে অনুষ্ঠিত হতে চলেছে 2030 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ। কারণ 100 বছর পূর্ণ হবে 2030 সালে গিয়ে। 1930 সালে প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয় আমরা জানি। 2030-এ গিয়ে 100 বছর পূর্ণ হবে এবং সেটার জন্য কিন্তু অনেক অ্যাডভান্স কিন্তু আয়োজন শুরু হচ্ছে। 6টা দেশ আয়োজন করবে। মূলত প্রথম কটা স্টার্টিং ম্যাচ 3টে দেশ হবে, যেটা উরুগুয়ে প্রথমবার বিশ্বকাপ পায়, উরুগুয়েতে হবে আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। তারপর খেলাগুলো হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোতে। 2034 সাল কিন্তু সৌদি আরবে কিন্তু বিশ্বকাপ হতে চলেছে 2034 সালে, মানে এখনই নির্ধারিত হয়ে গেছে 2034 পর্যন্ত। 2026 হতে চলেছে 30-34, 3টে কথাই কিন্তু আমরা
বলে রাখলাম। কোশ্চেন নাম্বার 26 আসবো, ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায়? এটা আজকে তোমরা হোমওয়ার্ক করবে। তো আমাদের টোটাল 25টি কোশ্চেন এখানে আমরা ডিসকাস করলাম। 25-এর মধ্যে কার কত হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমাদের যে সমস্ত ফ্রি ক্লাসগুলো হচ্ছে, দা ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট, এতগুলো ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাসগুলো আমরা করাই। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। TWS একাডেমি অ্যাপ, যেখানে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স করাচ্ছি। অনেক পরীক্ষার ব্যাচ কিন্তু আমরা অলরেডি করাচ্ছি। যদি প্রয়োজন মনে হয় অবশ্যই ব্যাচে জয়েন করতে পারো নিঃসংকোচে নির্দ্বিধায়। দুর্দান্ত ক্লাস কিন্তু হচ্ছে। তোমরা যারা ক্লাস আমাদের ফ্রি ক্লাস দেখো অবশ্যই বুঝতে পারবে। ইউটিউব ফ্রি ক্লাস হলেও ক্লাসের কোয়ালিটি তোমরা বিচার করে নেবে, এমন ক্লাস আমরা করিয়ে থাকি। ওকে, তো দেখে শুনে ভর্তি হও, চিন্তার কিছু নেই। তো যাই হোক, তুমি যেখানেই পড়ো না কেন, তুমি যত সময় নিজে ঠিকঠাক করে না পড়বে তত সময় কিন্তু তোমার উন্নতি তুমি দেখতে পাবে না। তুমি এক জায়গায় পড়ো, 10 জায়গায় পড়ো, আর যত জায়গায় পড়ো না কেন, তোমার নিজের কিন্তু পড়তে হবে। মেন টার্গেট তোমাকে চাকরি পেতে হবে, তোমাকে কিন্তু সেরকম পরিশ্রম করতে হবে। ঠিক আছে, তোমার ক্লাসগুলো তুমি অ্যাটেন্ড করো, প্র্যাকটিসের মধ্যে থাকো, পড়াশোনায় যেন কোনো ঘাটতি না হয়। ঠিক আছে, পরিশ্রম না করলে কিন্তু সফলতা আসবে না। প্রত্যেকে এটাই আমি বলি যে কর্ম যেমন হবে ফল তেমন তুমি পাবে। তো কর্ম ফল, ফলাফল, এটা কিন্তু একেবারে সমানুপাতিক। যেমন কর্ম তেমন ফল আমরা জানি। তো ঠিক তাই এখানেও সময়টা তুমি যেভাবে ব্যয় করবে তার ফলাফল তুমি পরীক্ষার হলে পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ওকে, টাটা।